দাদুর দিকে সোজা তাকিয়ে রাগে গজরাতে শুরু করে। দাদুর এবার মনে পড়ে যায় সেই ভয়ানক রাতের কথা, যে এইটা তো সেই প্রাণী রে যাকে কয়েক রাত আগে মারধর করেছিলাম। হঠাৎ ওই প্রাণীটা ভয়ানক কণ্ঠে বলে ওঠে, কিরে বেটা গিয়াসউদ্দিন বদমাইশ, নিজেকে খুব চালাক ভাবিস? আমাকে চিনতে পেরেছিস? তাহলে তোর মারের যন্ত্রণা এখনো কিন্তু আমি ভুলিনি। যন্ত্রণা কাকে বলে আজ আমি তোকে দেখাবো। শুধু তোকেই নয়, তোর পুরো বংশ, তোর পুরো গ্রামের যত মানুষ থাকে সবাইকে দেখাবো। আসসালামু আলাইকুম। শুরু করছি আজকের ঘটনা। ঘটনাটি ভারতের একটি ঘটনা, আর ঘটনাটি আনুমানিক 1940-এর দিকের ঘটনা। ঘটনাটি একজন গোল বিক্রেতার কাছ থেকে নেওয়া। ওই সময় এই গোল বিক্রেতার বাবার দাদু গিয়াসউদ্দিন, এই গিয়াসউদ্দিন দাদু নিজের স্ত্রীকে নিয়ে থাকতেন। পরিবার খুবই দরিদ্র। তার পরিবার মূলত গুড়ের ব্যবসার সাথে জড়িত। এই গিয়াসউদ্দিনের যে কাজ, ওনার কাজ ছিল, সেটা হচ্ছে এলাকার সব খেজুরের গাছ উনি ইজারা নিতেন, সেখান থেকে রস সংগ্রহ করে গুড় বানিয়ে বাজারে বিক্রি করতেন। এছাড়াও ওনার যে জমি ছিল সেখানে টুকটাক চাষাবাদ করতেন। এভাবে তার দিন চলে যেত। ঘটনাটি শীতের সময়ের। এই গিয়াসউদ্দিন দাদু খুব ভোরে ঘুম থেকে উঠেন, হাত মুখ ধুয়ে নামাজ পড়ে রোজ বেরিয়ে পড়তেন গাছ থেকে খেজুরের রস জোগাড় করতে। আবার বিকেলে গাছ কেটে সেখানে হাড়ি লাগিয়ে সন্ধ্যা হয়ে যেত তার বাড়ি ফিরতে ফিরতে। তো সেদিন ভোরে প্রচন্ড ঠান্ডা পড়েছে। গিয়াসউদ্দিন দাদুর বিছানা ছেড়ে বেরোতে যেন ইচ্ছেই করছে না, কিন্তু তিনি প্রতিদিনের মতো ফ্রেশ হয়ে নামাজ পড়ে বাইরে বেরিয়ে দেখলেন যে অবস্থাটা কি বাইরের। তিনি দেখলেন বাইরে খুবই ঘন কুয়াশায় চারদিকে ছেয়ে গিয়েছে। তখনও চাঁদের আলোয় আর কুয়াশায় মিলেমিশে কেমন যেন একটা ঘোলাটে পরিবেশ হয়ে আছে, কিছুই দেখা যাচ্ছে না বাইরে। তো দাদু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তার সব সরঞ্জাম নিয়ে একটা হারিকেন জ্বালিয়ে টুকটুক করে বেরিয়ে পড়লেন। দাদু ঠিক করলেন যে দূরের গাছগুলো থেকে আগে রস সংগ্রহ করবেন, সবশেষে কাছের গাছগুলোতে যাবেন। তো গিয়াসউদ্দিন দাদুর বাড়ি থেকে বেশ অনেকটা দূরে বিস্তীর্ণ এলাকা জুড়ে এই চাষাবাদের জমি রয়েছে। সেই জমির এক পাশে রয়েছে ঘন জঙ্গল। সেই জঙ্গলের ধারে কাছেও সাধারণত লোকজন কেউ যায় না। দিনের বেলা কম যায়, আর রাতের বেলার কথা তো বাদই দিলাম। সেই জঙ্গল ঘেঁষেই পরপর 13 থেকে 14টা খেজুর গাছ রয়েছে। দাদু কিছুদিন আগেই দেখে গিয়েছিল যে এই গাছগুলো কেউ ব্যবহার করে না, একরকম পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে গাছগুলো। তাই দাদু ঠিক করলেন এই গাছগুলো পরিষ্কার করে তিনি রস নেওয়ার উপযোগী করে তুলবেন। দাদু একদিন তার সরঞ্জাম নিয়ে চলে গেলেন সেই জঙ্গলের কাছে, আর তার কাজ করা শুরু করলেন। গাছের আশেপাশে অনেক লতাপাতা জংলি গাছে ভরা ছিল, তাই দাদু সেই লতাপাতা কেটে পরিষ্কার করা শুরু করলেন। এভাবে 4টে গাছের নিচে পরিষ্কার করার পর তিনি 5 নং গাছের কাছে যখন কাজ করছেন, তখন একটা লতা গাছের মোটা গুড়া ধরে সজোরে দিয়েছেন একটা টান। তখন হঠাৎ ওই গাছের গুড়ার সাথে একটা ময়লা হয়ে যাওয়া লাল কাপড়ে মোড়ানো হাড়ি উপরে উঠে আসে। তখন দাদু মনে মনে ভাবেন, পেয়েছি রে, পেয়েছি, গুপ্তধন পেয়েছি। তো উনি মনে মনে খুব আনন্দ নিয়ে ওই হাড়ির উপরের ময়লা কাপড়টা খুলে ফেলেন এবং দেখেন হাড়ির মুখে একটা ডাকনা জাতীয় জিনিস দিয়ে শক্তভাবে আটকানো আছে। তো দাদু 7-5 না ভেবে হাতে যে দাটা ছিল, দা দিয়ে একটা আঘাত করেছেন ওই হাড়িতে। হাড়িটা ভেঙে গিয়েছে, কিন্তু একই ভিতরে তো কিছুই নেই। কোনো গুপ্তধন তো দূরের কথা, একটা সুতোও নেই সেখানে। উনি তো হতাশ হয়ে যান, কিন্তু সেই সময় একটা অদ্ভুত ঘটনা ঘটে। আশেপাশের গাছগুলো যেন হঠাৎ এক দমকা বাতাসে নড়ে উঠল। উনি বেশি কিছু চিন্তা না করে একরকম হতাশ হয়ে আবার নিচের কাজ শুরু করলেন। এক সময় দাদুর কাজ শেষও হয়ে যায়। বাড়ির দিকে হাঁটা দেন। যেতে যেতে দাদু ভাবতে থাকেন, আহারে, একটা হাড়ি পেলাম, তাও আবার ফাঁকা,
কোনো সোনামোহর থাকলে তো ভালোই হতো, আমার আর এত কষ্ট করতে হতো না। ঝামেলা শুরু হলো দুদিন পর থেকে। গিয়াসউদ্দিন দাদু ভোরবেলা হারিকেন নিয়ে কুয়াশা ভেদ করে সোজা চলে গিয়েছেন সেই জঙ্গলের কাছে খেজুর গাছ থেকে রস আনার জন্য। প্রতিমধ্যে কোনো রকম সমস্যা হয়নি, কিন্তু সেখানে পৌঁছে তিনি যা দেখলেন, সেটা তিনি যে দেখবেন সেটা কল্পনাও করতে পারেননি। তিনি গাছের গোড়ায় দেখছেন যে গতকাল বিকেল থেকে যে হাড়িটা লাগিয়ে গিয়েছিলেন সেটা ভেঙে মাটিতে পড়ে আছে, রসে ভিজে গেছে সেখানের মাটি। এভাবে শুধু একটি গাছ নয়, পরপর 60টি গাছের গোড়ায় গিয়ে তিনি দেখেন একই অবস্থা। দাদু তো এসব দেখে প্রচন্ড রাগে হাঁসফাঁস করতে থাকেন। মনে মনে ভাবেন, নিশ্চয়ই কেউ দুষ্টামি করে এই কাজটি করেছে। এলাকায় তো দুষ্ট ছেলেপেলের অভাব নেই, কিন্তু এই জায়গাতে গ্রামের ছেলেপেলে তো আসার কথা না। যেখানে দিনের বেলাতেই লোকজন আসে না, সেখানে এই রাতের বেলায় এসে রস চুরি করে খেয়ে যাবে, এটা তো ওনার মানতে খুব কষ্ট হচ্ছে। তিনি ওই জায়গাটা বাদ দিয়ে অন্য খেজুর গাছগুলোর কাছে গিয়ে দেখেন সেগুলো আবার ঠিকঠাক আছে। উনি বিকেলে আবার ওই জঙ্গলের কাছের গাছগুলোতে হাড়ি টাঙিয়ে আসবেন ভেবে তখনকার মতো যতটুকু রস পেয়েছেন অন্য গাছগুলো থেকে সেটা নিয়ে বাড়িতে চলে আসেন। যথারীতি বিকেলে গিয়ে সেখানে আবার গাছগুলোতে হাড়ি লাগিয়ে বাড়িতে চলে আসেন। পরদিন ভোরবেলা সেখানে গিয়ে তিনি ওই একই জিনিস দেখতে পান। সেই 60টা গাছের ঝুলিয়ে রাখা হাড়িগুলো পরপর ভেঙে মাটিতে পড়ে আছে। এভাবে পরপর 3 দিন একই ঘটনা ঘটে। দাদু তো খুবই চিন্তায় পড়ে যায় যে এখানে তো আরো গাছ আছে জঙ্গলের পাশে, 13-14টা গাছ, এই 60টা গাছের হাড়ি কেন ভাঙে? তো মনে মনে চিন্তা করতে থাকেন আর ভাবতে থাকেন কে এই কাজটা করছে আর কেনই বা করছে, আমাকে এটা জানতেই হবে। কোনো চোর যদি করত তাহলে তো গ্রামে আরো অনেক গাছ আমি কাটি, সেখানকার রস খেতে পারতো, ওখানেই যাই কেন? আমাকে তো জানতেই হবে ওখানে কে যায়। যদি একবার ধরতে পারি এমন মার দেব যে জন্মের মতো দুষ্টামি ছুটে যাবে। এই চিন্তা করে তিনি ঠিক করেন যে আজকে ভোরের আগে খেজুর গাছের কাছে গিয়ে লুকিয়ে থাকবেন যে এই দুষ্টামিটা কে করে। তিনি রাতে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়েন এবং ভোর হওয়ার আগেই উঠে পড়েন। বাইরে বেরিয়ে দেখেন হালকা কুয়াশা পড়ছে। ওই দিন চাঁদের আলো বেশ ভালোই ছিল এবং চাঁদের আলোয় চারদিকে আলোকিত ছিল। দাদু গায়ে একটা চাদর মুড়ি দিয়ে হাতে একটা মোটা বাঁশের লাঠি নিয়ে সোজা হাঁটা দিলেন জঙ্গলের দিকে। উনি হারিকেন নেননি, এই ভেবে যে রস চুরি করতে আসবে সে দেখে ফেলবে আর চাঁদের আলো তো আছেই। তো কিছুটা কাছাকাছি আসার পর একটা অস্পষ্ট অবয়ব দেখতে পেলেন, খেজুর গাছের নিচে দাঁড়িয়ে আছে, তবে চেহারাটা ঠিক বোঝা যাচ্ছে না। দাদু মনে মনে ভাবলেন, পেয়েছি, চোরকে আজ পিটিয়ে আমার হাতের এই লাঠিটি ভাঙবো ওর পিঠে। কিন্তু এই বদমাইশটা কে এটা তো বুঝতে পারছি না। দেখি তো একটু সামনে গিয়ে। উনি একটু সামনে এগিয়ে একটা ছোট্ট ঝোপের আড়ালে বসে চুপচাপ দেখতে থাকলেন। কুয়াশার কারণে স্পষ্ট বোঝা না গেলেও মোটামুটি বোঝা যাচ্ছিল। মনে হলো ওই অবয়বটা লম্বা কি যেন একটা গাছের দিকে এগিয়ে দিয়ে রসসহ হাড়িটা মুহূর্তের মধ্যে নিচে নামিয়ে নিয়ে এলো। তারপর নিমিষেই হাড়ি থেকে ডকটক করে সব রস খেয়ে হাড়িটা দপাস করে মাটিতে ফেলে দিলেন আর গাছটা ধরে একটু জাকিয়ে দিল। এভাবে আবার পাশের গাছে গিয়ে ঠিক এরকম ভাবে তার কাজ করা শুরু করলো। হাড়িটা ভাঙলো আর এরপর 2 হাতে গাছটা ধরে একটু ঝাঁকালো। এটা যে কোনো ভৌতিক ঘটনা হতে পারে এটা কিন্তু উনি একটা বারের জন্য মনেও করতে পারেননি, বরং চিন্তা করলেন এটা গ্রামের কোনো ছিচকে চোর হবে, এছাড়া আর কিছুই নয়। হয়তোবা হাতে কোনো কুটা জাতীয় কিছু আছে, ওটা দিয়ে ওই উপর থেকে হাড়িটা পেরে আনছে। মোটামুটি ভালোই প্রস্তুতি নিয়েছে এই ছিচকে চোর। তো দাদু কোনো কথা না বলে
বাঁশের লাঠিটা এক হাতে শক্ত করে ধরে দৌড়ে সোজা ছুটে গেলেন ওই অবয়বটার দিকে গিয়েই এলোপাথারি বাড়ি দেওয়া শুরু করলেন। অবয়বটা অদ্ভুতভাবে চিৎকার করতে শুরু করলো। অনেক সময় দেখা যায় যে পাখির বাচ্চারা চি চি করে শব্দ করতে থাকে খুব জোরে জোরে, ঠিক ওই রকম শব্দ, কিন্তু মারাত্মক তীক্ষ্ণ শব্দ। এইভাবে শব্দ করে চিৎকার করতে করতে মাটিতে পড়ে গেল। আর দাদু কোনো সময় নষ্ট না করে লাঠি দিয়ে ক্রমাগত তাকে আঘাত করতেই থাকে। রাগের কারণে তার একবারও মাথায় আসেনি যে এটা কে, একটু দেখি তো, এটা কি মানুষ না অন্য কোনো প্রাণী না ভূত। মনে মনে উনি ভেবে নিয়েছিলেন যে যেই হোক না কেন আজ বেটাকে মেরে ওর চুরি করা ছুটিয়ে দেব। মার খেতে খেতে ওই অবয়বটা ওভাবে চি চি আর্তনাদ করতে করতে ঘুরে যখন দাদুর দিকে তাকিয়েছে, তখন দাদুর বুকের ভেতরে ধপাস করে ওঠে। আর প্রথম ওটার সাথে দাদুর চোখাচোখি হয়। দাদু দেখলেন একটা রোগা ছিপছিপে প্রাণী, দেখে মনে হচ্ছে শরীরে হাড়ের উপর শুধু চামড়াটা লাগিয়ে দেওয়া হয়েছে, মানে চামড়ার আবরণ রয়েছে, যার হাত পা দুটো শরীরের তুলনায় অস্বাভাবিক রকমের লম্বা। হাতে পায়ে তীক্ষ্ণ নখ বিশিষ্ট 3টি করে আঙুল, মানে 2 হাতে 3টি করে 6টা আঙুল, আর 2 পায়েও 3টা করে 6টা আঙুল। মুখের চামড়াগুলো বৃদ্ধ মানুষের মতো কুচকে ঝুলে গিয়েছে, আর হা করা মুখের ভেতরে চোখা চোখা দাঁতগুলো দেখা যাচ্ছে। আর এর মাথার দুদিকে দুটো শিং রয়েছে। হঠাৎ করে ওটার বড় টেনিস বলের মতো চোখ দুটো আগুনের মতো ধপ করে জ্বলে উঠল। এটা দেখে দাদু প্রচন্ড ভয়ে ও বাবা গো মা গো বলে প্রচন্ড জোরে এক চিৎকার দিয়ে উল্টো পায়ে ঝেড়ে এক দৌড় মেরেছেন সোজা বাড়ির দিকে। পাগলের মতো দৌড়াতে দৌড়াতে মাঝ রাস্তায় হুচট খেয়ে মাটিতে পড়ে গিয়ে দাদুর জ্ঞান হারিয়ে ফেলেন। ওদিকে ওই জায়গা থেকে কাছাকাছি যে বাড়িগুলো ছিল সেখানকার লোকজনেরা দাদুর চিৎকার শুনতে পেয়ে হারিকেন নিয়ে ছুটে এলো আসলে কি হয়েছে দেখার জন্য। তারা মাঝ রাস্তায় এসে দাদুকে পড়ে থাকতে দেখে চিনতে পারেন এবং ধরাধরি করে বাড়িতে দিয়ে আসেন। তো এই ঘটনার একদিন পর দাদুর জ্ঞান আসে, কিন্তু তিনি তখনও কথা বলতে পারছিলেন না ভালো করে। পরিবারের মানুষ তো সব চিন্তায় পড়ে যায়। এরপর পাশের গ্রামের একজন কবিরাজকে দিয়ে চিকিৎসা করানো হয়। সেই দিন রাতে দাদু অল্প অল্প কথা বলতে শুরু করেন। পরিবারের সবাই কি হয়েছে আগের রাতে জানতে চাইলে দাদু তেমন কিছুই বলেননি কাউকে। যেহেতু দাদুর পরিবার খুবই গরিব ছিল আর রস সংগ্রহ করা তার পেশা ছিল, তাই যতই ভয় পান না কেন বা আরো মারাত্মক কিছু ঘটে, তারপরও রস জোগাড় করেই তাকে বাঁচতে হবে। আসলে মানুষের জীবনে পেটের জ্বালাটা অনেক গুরুত্বপূর্ণ। পেটের জ্বালার কাছে ভয় আসলে কিছুই না। তো দাদু আবার পরদিন সকালে রস আনতে যান এবং সবকিছু আবার স্বাভাবিক পান। ওই দিন কিন্তু উনার যেই হাড়িগুলো ছিল ওই হাড়িগুলো স্বাভাবিকই ছিল। আগের দিন বিকেলে হাড়িগুলো লাগিয়ে গিয়েছিলেন, এরপর সবকিছু নর্মাল চলতে থাকে। ঠিক সপ্তাহখানেক পর একদিন সন্ধ্যাবেলায় দাদু হাট থেকে গুড় বিক্রি করে বাড়িতে ফিরছিলেন। দাদু দীর্ঘ একটা মাটির রাস্তা দিয়ে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিলেন। রাস্তাটির দুপাশে ঢালু অংশে শুধু ফসলের জমি ছাড়া কিছুই ছিল না। ঘরবাড়ি ওখান থেকে অনেক দূরে ছিল। হঠাৎ করে তিনি অনুভব করতে লাগলেন যে কেউ তার দিকে তাকিয়ে আছে। এরপর তিনি দাঁড়িয়ে চারদিকে ভালো করে দেখলেন, কিন্তু হালকা কুয়াশার কারণে কিছুই দেখলেন না। দাদু আবার হাঁটা দিলেন চারদিকের নিস্তব্ধতার মাঝে। এবার তিনি একটা শব্দ শুনতে পেলেন, একটা অদ্ভুত বিজাতীয় সুরে কেউ কান্না করছে। দাদুর সারা গায়ের লোম যেন দাঁড়িয়ে গেল। শব্দটা ঠিক কয়েক হাত সামনের রাস্তার এক পাশ থেকে আসছে। দাদু কোনো কথা বলার সাহস পেল না, শুধু চুপ করে দাঁড়িয়ে আছে। কারণ দাদু ভালো করে জানতেন যে এই শীতের সময় গ্রাম থেকে অনেক দূরে এরকম অন্ধকার জায়গায় কোনো মানুষ কখনোই আসবে না। কেনই বা আসবে? তবে দাদুর সাহসও কম ছিল না। তিনি প্রশ্ন করলেন, এই ওখানে কে রে? এই প্রশ্ন করার পর হঠাৎ ওখান থেকে একটা উত্তর ভেসে এলো, আমাকে একটু টেনে উপরে তোল, আমি উঠতে পারছি না রে বাপু। তো দাদু প্রশ্ন করলেন, আপনি কে? আগে পরিচয় দিন আপনার।
ওখান থেকে বলে যে আমি অমুক, মানে কোনো একটা নাম বলে আর কি। ওই নামের ব্যক্তিকে আবার দাদু চিনতেন। তো ওখান থেকে ওই আওয়াজটা আসে যে আমি অমুক, এখান থেকে জমির কাজ শেষ করে বাড়ি যাওয়ার সময় আমি মাথা ঘুরে রাস্তার থেকে নিচে পড়ে যাই, এখন আর উঠতে পারছি না বাপু, আমাকে টেনে তোল। তো দাদুর মনে একটু খটকা লাগে, কারণ যেই নামটা বলেছিল ওই জমির যিনি মালিক, তার জমি এইখানে ছিল না। কারণ দাদু তাকে খুব ভালো করে চিনত। ওইখানে একটা খাল ছিল, ওই খালের অপর পাশে তার জমি ছিল, এই পাশে কোনো জমি ছিল না। সে এখানে কেন আসবে? দাদু কিন্তু খারাপ কিছু একটা হবে এই আন্দাজ করতে পেরে আর কোনো কথা না বলে সোজা বাড়ির দিকে জোরে হাঁটা শুরু করলেন। হঠাৎ সামনে একটা জিনিস দেখে আবার থমকে দাঁড়িয়ে গেলেন। তিনি দেখলেন রাস্তার নিচে ডাল থেকে লম্বা লম্বা দুটো চিকন হাত রাস্তার উপরে উঠে এলো। উঠে আসার পর অন্ধকারে ওটার ধপ করে বড় বড় চোখ দুটো জ্বলে উঠল। ওটা একেবারে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দাদুর দিকে সোজা তাকিয়ে রাগে গজরাতে শুরু করে। দাদুর এবার মনে পড়ে যায় সেই ভয়ানক রাতের কথা, যে এইটা তো সেই প্রাণী রে, যাকে কয়েক রাত আগে মারধর করেছিলাম। হঠাৎ ওই প্রাণীটা ভয়ানক কণ্ঠে বলে ওঠে, কিরে বেটা গিয়াসউদ্দিন, বদমাইশ, নিজেকে খুব চালাক ভাবিস? আমাকে চিনতে পেরেছিস? তাহলে তোর মারের যন্ত্রণা এখনো কিন্তু আমি ভুলিনি। যন্ত্রণা কাকে বলে আজ আমি তোকে দেখাবো। শুধু তোকেই নয়, তোর পুরো বংশ, তোর পুরো গ্রামের যত মানুষ থাকে সবাইকে দেখাবো। এই বলে ওই জন্তুটা লাফ দিয়ে দাদুর কাছে চলে আসে। দাদু যেই না ঘুরে উল্টো দিকে দৌড় দিতে যাবে, ঠিক সেই সময় ওটা দাদুর এক হাত শক্ত করে ধরে ফেলে আর অন্য হাত দিয়ে এক খামচি দেয়। দাদুর পিঠের এক পাশে কেটে রক্ত বের হয়ে যায় আর খুব গভীর ক্ষত সৃষ্টি হয়। দাদু যন্ত্রণার চোটে জোরে এক চিৎকার দিয়ে ওঠেন। এরপর ওই জন্তুটার সাথে দাদুর ধস্তাধস্তি শুরু হয়ে যায়। দাদু অনেক চেষ্টা করে ওর খপ্পর থেকে পালানোর, কিন্তু পারে না। এক সময় ওই জিনিসটা দাদুর হাত ধরে তুলে আছাড় মারতে থাকে। বেশ কয়েকবার আছাড় খাওয়ার পর দাদুর শরীরের বেশ কয়েক জায়গায় মারাত্মকভাবে জখম হয়। দাদু আস্তে আস্তে নিস্তেজ হতে থাকেন। দাদু মনেই করে নিয়েছিলেন এটাই তার জীবনের শেষ সময়। হঠাৎ কিছু দূর থেকে 2-3 জন মানুষ ছুটে আসতে থাকে। ওই জিনিসটা তখন এই গিয়াসউদ্দিন দাদুকে ছেড়ে দিয়ে বলে, তোকে আজকে মারলাম না, কিন্তু এটা ভাবিস না যে তুই বেঁচে গেলি। যখনই সুযোগ পাবো তোকে মারার সব রকম চেষ্টা আমি করব, মনে রাখিস। এই বলে ওই অবয়বটা আবার রাস্তার ডাল বেয়ে নিচে চলে যায়। ওদিকে 2-3 জন লোক মূলত হাট থেকেই ফিরছিলেন। কিছু দূর থেকে একটা মানুষের চিৎকার শুনে ওনারা দৌড়াতে শুরু করেন এবং সেখানে এসে দাদুকে প্রায় অচেতন অবস্থায় পেয়ে ধরাধরি করে তার বাড়িতে নিয়ে যান। স্থানীয় এক ত্রান্তিকের কাছ থেকে ঝাড়ফুঁক করানো হয়। এরপর কবিরাজি কিছু চিকিৎসা করানো হয়। ওনার শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মকভাবে আঘাত লেগেছিল। তবে এরপর থেকে দাদু আর কখনোই সেই জঙ্গলের কাছে খেজুর গাছের রস আনতে যেত না। রাত করে কখনো বাড়িতেও ফিরতেন না। দিনের আলো থাকতেই সকল কাজ শেষ করে বাড়ি ফিরে আসতেন। প্রিয় লিসেনার্স, কি ভাবছেন এখানেই শেষ? না, শেষ নয়। ঘটনার অনেক কিছুই এখনো বাকি রয়ে গেছে। এভাবে সবকিছু ঠিকঠাক থাকার পর মাস 3 পর থেকে আবার গ্রামের মানুষের সাথে একটা নতুন ঘটনা শুরু হতে থাকে। দেখা যেত রাতের বেলা বাড়ির রান্নাঘরে কেউ যদি কোনো খাবার রান্না করে রেখে দিত, আর রান্নাঘরে যদি কোনো মানুষ না থাকতো, তাহলে সেই খাবারটা গায়েব হয়ে যেত। মানে হয়তো কেউ ওই হাঁড়ি পাতিল থেকে খাবারটা খেয়ে চলে গেছে, কিন্তু কে খেত এটা কেউ দেখতো না। এভাবে প্রতিদিন কারো না কারো রান্নাঘর থেকে খাবার গায়েব হয়ে যেত। গ্রামের সকলের মধ্যে এই খাবার উধাও হয়ে যাওয়ার ব্যাপারটা বেশ আলোচনার একটা বিষয় হয়ে যায়। একদিন সন্ধ্যায় এই ব্যাপারটা নিয়ে গ্রামের সব বাড়ির কর্তাদের সাথে নিয়ে গ্রামের যিনি পঞ্চায়েত প্রধান, উনি একটা মিটিং ডাকেন। তো ওখানে ওই গিয়াসউদ্দিন দাদু উপস্থিত ছিলেন। তখন আচমকাই এক নির্মম ঘটনার সাক্ষী হয়েছিলেন উপস্থিত সবাই। ওই গ্রামের একজন মহিলা ছিল, সবাই তাকে কমলার মা বলেই ডাকতো। তো এই কমলার মা
দেখা গেল সেই মিটিং এর কাছে হাঁপাতে হাঁপাতে ছুটে এসে চিৎকার করে বলছে, আমার মেয়েটাকে মেরে ফেললো গো, কে কোথায় আসো, আমার মেয়েটাকে মেরে ফেললো, তাকে বাঁচাও। তখন ওই গিয়াসউদ্দিন দাদু সহ বাকি সব পুরুষেরা ছুটে যান এই কমলার মায়ের বাড়ি। সেখানে গিয়ে দেখেন যে পাত্রে রান্না করে রাখা হয়েছিল সেগুলো ফাঁকা, আর কমলা নামের মেয়েটি রান্নাঘরের মাটিতে মরে পড়ে আছে। তার পেটে 3টি এমন গভীরভাবে খামচি দেওয়ার দাগ দেখা যাচ্ছে যে পেটের ভিতরের নাড়ি বুড়িগুলো কেটে গিয়ে বাইরে কিছুটা বেরিয়ে এসেছে। তাজা রক্তে উঠোনে একদম ভিজে গেছে। এই দৃশ্য দেখার পর কমলার মা ওখানেই অজ্ঞান হয়ে পড়ে। বাকিরাও খুব ভয় পেয়ে যায়। কি এক বীভৎস দৃশ্য! এই ঘটনার একদিন পরেই আবার অন্য একটি বাড়িতে সেম ঘটনা ঘটে। রান্নাঘরের খাবার উদাও, বাসনগুলো নিচে পড়ে আছে। যেই মহিলাটি রান্না করেছিল তার মৃতদেহ মাটিতে পড়ে আছে, আর তার গলায় গভীর খামচির ক্ষত। ক্ষত থেকে অনেক রক্ত বের হচ্ছে, আর খামচিটা দেখেই বোঝা যাচ্ছে যে 3টি আঙুলের খামচি দেওয়া হয়েছে। এভাবে 2 সপ্তাহে 8 জন মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে। পুরো গ্রামের মানুষ চরম একটা আতঙ্কে থাকতে শুরু করে। কে এই হত্যা করছে, কেনই বা করছে, তারা কিছুই জানতে পারে না। একসময় গ্রামের সব মানুষের মধ্যে মিটিং করে সিদ্ধান্ত নেওয়া হয় যে প্রতি রাতে মশাল জ্বালিয়ে পাহারা দেওয়া হবে। গ্রামের মানুষেরা ভেবেছিল হয়তো হিংস্র প্রাণী খাবারের সন্ধানে রাতে এখানে এসে খাবার খেয়েও যাচ্ছে, আবার মানুষও মেরে যাচ্ছে। এই প্রাণীটাকে ধরতেই হবে আর পিটিয়ে মারতে হবে, তা না হলে পুরো গ্রাম একদিন খাকা হয়ে যাবে। এভাবে বেশ কিছুদিন কড়া পাহারা দেওয়ার পর এক রাতে যখন এই পাহারাটা দেওয়াটা একটু দুর্বল হয়ে যায়, ঠিক ওই রাতেই এক বাড়িতে হঠাৎ এক চিৎকারে পুরো গ্রামে শোরগোল পড়ে যায়। আবারও ঠিক একই ঘটনা, আবারও তরতাজা একটা প্রাণ পৃথিবী থেকে চলে যায়। এই ঘটনার পরে আরো কড়াকড়ি ভাবে পাহারা দেওয়ার কাজ শুরু হয়। এভাবে চলতে চলতে বেশ কিছুদিন পার হয়। এইবার এক রাতে গ্রামের মানুষের প্রতিরক্ষার অবসান হয়। এতদিন কিন্তু কেউ কিছু দেখেননি। তো সেই রাতে বেশ কিছু যুবক পালা করে পাহারা দিচ্ছিল। এদের মধ্যে একটি ছেলে একটি গাছের উপর বসে চারদিকে নজর রাখছিল। হঠাৎ সে এক পাশে দেখতে পায় পাশের ঝোপ থেকে একটা কালো অবয়ব কুজো হয়ে 2 পায়ে হেঁটে আস্তে আস্তে একটা বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। ছেলেটা প্রথমে বুঝতে পারেনি যে এটা কি প্রাণী না অন্য কিছু, কিন্তু সে এতটুকু বুঝতে পেরেছিল এটা তার জানা মতে কোনো জন্তু নয়। সে দেখলো ওই অবয়বটা ওই বাড়ির একটা খোলা জানালা দিয়ে অনায়াসে ভিতরে ঢুকে গেল। তখন ছেলেটি এক মুহূর্ত দেরি না করে সাথে সাথে গাছ থেকে তাড়াতাড়ি নিচে নেমে এসে এক দৌড় দিয়েছে আশেপাশে তার সঙ্গী সাথীদের ডাক দিতে। যেহেতু সকলে কাছাকাছি ছিল তাই দ্রুত সেই বাড়িতে তারা চলে গেল। এরপর তারা দরজা ধাক্কাতে থাকে। বাড়ির লোকজন দরজা খোলার পর সব কথা তাদেরকে বলে, আর দ্রুত সবাই মশাল হাতে নিয়ে সেই ঘরে গিয়ে দরজা খোলে। আর দরজা খুলে দেখে এক ভয়ঙ্কর দৃশ্য। গ্রামের মানুষের মতে এটা কি জন্তু, এটা কি মানুষ না জন্তু না ভূত, এটা বলা কঠিন ছিল। দেখতে কিছুটা বয়স্ক মানুষের মতো চেহারা, তার মাথায় আবার 2টো শিং, হা করা মুখের ভিতরে ফাঁকা ফাঁকা চোখা চোখা দাঁত রয়েছে। হাত দুটো শরীরের তুলনায় বেশ লম্বা, আর হাতে পায়ে তীক্ষ্ণ নখ বিশিষ্ট 3টা করে আঙুল রয়েছে। বড় বড় চোখ দুটো লাইটের মতো জ্বলছিল। ওই জন্তুটা মূলত ওই গড়ে রাখা বাসনের মধ্যে যে খাবারগুলো ছিল সেগুলো তুলে তুলে খাচ্ছিল, আর হাতে মুখে খাবার লেগেছিল। এই দৃশ্য দেখে ওখানে উপস্থিত বেশিরভাগ মানুষই ভয় পেয়ে দেয় এক চিৎকার। তখন ওই জন্তুটা মুহূর্তের মধ্যেই সেই খোলা জানালা দিয়ে এক লাফে ওই ঝোপের মধ্যে চলে যায়। ছেলেপেলেরা ওটাকে ধরার জন্য ওই ঝোপের কাছে যায়, কিন্তু সেখানে গিয়ে আর ওই জন্তুটাকে পায় না। এরপরে ওই রাতের ঘটনা এই গ্রাম ছাড়াও আশেপাশের বেশ কিছু গ্রামে মুহূর্তের মধ্যে মহামারীর মতো ছড়িয়ে পড়ে এই ঘটনা। মানুষের মুখে মুখে রটে যায় যে অমুক গ্রামে ভয়ঙ্কর কিছু একটা আবির্ভাব ঘটেছে, যে রান্নাঘরের খাবার খেয়ে নিয়ে একটা মানুষকে খামচি দিয়ে মেরে ফেলে চলে যায়।
এরপরে ওই গ্রামে আবারও মিটিং করে সবাই। তখন এই গিয়াসউদ্দিন দাদু বলেছিলেন সবাইকে, ওই জন্তুটা তাকে হাট থেকে ফেরার সময় সেই রাতে প্রথম আক্রমণ করেছিল, কিন্তু আল্লাহর রহমতে সে বেঁচে যায়। তখন গ্রামবাসীরা সবাই মিলে ঠিক করে এই সমস্যার সমাধানের জন্য একজন ভালো ত্রান্তিকের সাহায্য নিতে হবে। তবে গিয়াসউদ্দিন দাদু ওই খেজুর গাছের রস পাহারা দিতে গিয়ে লাঠি দিয়ে যে ওই জন্তুটাকে পিটিয়েছিল, এই বিষয়টা কিন্তু গ্রামের কাউকে বলেন নাই। সময় নষ্ট না করে পরদিন গ্রামের কয়েকজন লোক মিলে আশেপাশের বিভিন্ন কবিরাজ ত্রান্তিকের কাছে যাওয়া শুরু করে দেয়। বেশ কয়েকজন কবিরাজ আসেও গ্রামে, কিন্তু কোনো সমাধান করতে পারে না। যে আসে কাজ করতে সেই বলে, ওরে বাবারে, এই কাজ আমি করতে পারবো না, এই কাজ আমি করলে আর বেঁচে ফিরতে পারবো না। এভাবে দিনের পর দিন পার হয়ে যায়, কিন্তু কোনো সমাধান হয় না। এই গিয়াসউদ্দিন দাদু একদিন তার গ্রাম থেকে বেশ অনেক দূরে এক হুজুরের খোঁজ পান। গ্রামের দুজন লোক নিয়ে দাদু সেই হুজুরের বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েন। অনেকটা পথ পাড়ি দিয়ে 3 দিন পর সেই হুজুরের বাড়িতে গিয়ে উপস্থিত হন। সেখানে গিয়ে ওই হুজুরের যে খাদেম, তার সাথে দেখা হয়। ঘটনা খুলে বলেন খাদেমকে। সব কথা শুনে ওই ব্যক্তি উনাদেরকে একটা ঘরে নিয়ে বিশ্রাম করতে বলেন। যেহেতু অনেকটা দূর থেকে এসেছেন, উনাদেরকে বিকাল বেলা হুজুরের কাছে নিয়ে যাবেন বলে আশ্বস্ত করেন। যথারীতি সেই বিকেলে তাদেরকে সেই হুজুরের কাছে নিয়েও যাওয়া হয়। সবাই গিয়ে দেখলেন সেই হুজুর খুবই বৃদ্ধ একজন মানুষ, বয়স 90-এর উপরে হবে এমন মনে হচ্ছে। সেই হুজুর ওনাদের মুখ থেকে সব ঘটনা শুনেন এবং তিনি বলেন যে খোঁজ খবর নিয়ে যদি কোনো তথ্য পান তাহলে এই বিষয়টি উনি তাদেরকে জানাবেন এবং তাদেরকে আবার ডেকে পাঠাবেন। তো যেতে 3 দিন লেগেছিল। এর পিছনে কারণ হলো যে সঠিক গ্রামের নামটা তারা জানতেন না। এই গ্রামে যায়, তারা বলে অমুক গ্রাম। অমুক গ্রামে গিয়ে শোনা যায় যে না, এই গ্রাম না, কাছের আরেকটি গ্রাম। এইভাবে ঘুরেছিল। মূলত পথটা ছিল একদিনের। এরকম ঘোরার কারণে 3 দিন লেগেছিল। তো ওই হুজুর বলেন যে আপনারা এই বাড়িতেই থেকে যান, একদিন পর আপনাদেরকে জানানোর চেষ্টা করব। পরের দিন ঠিক মাগরিবের সময় অতিক্রম হয়ে গেছে, মাগরিবের নামাজ পড়া হয়ে গেছে। তখন হুজুর তার খাদেমকে দিয়ে খবর পাঠিয়ে ওনাদেরকে ডাকেন দেখা করতে। তো ওনারা গিয়ে দেখলেন হুজুরের চেহারায় একটা দুশ্চিন্তার ছাপ। ওনারা কিছু জিজ্ঞেস করার আগেই সেই হুজুর ওই গিয়াসউদ্দিন দাদুকে উদ্দেশ্য করে বলেন, বাবা গিয়াসউদ্দিন, তুমি তো অনেক বড় একটা ভুল করে ফেলেছো বাবা। আমি জানি তুমি সেটা মনের অজান্তেই করেছো, কিন্তু তোমার ভুলের কারণেই মূলত এই গ্রামবাসীরা খেসারত দিচ্ছে। তখন গিয়াসউদ্দিন দাদু বলে, হুজুর, আমি আবার কি ভুল করলাম? উল্টো আমি তো এই শয়তানের দ্বারা আক্রান্ত হয়েছি। তখন হুজুর বলেন, তোমার কি মনে আছে একদিন খেজুরের গাছের কাছে তুমি একটা লাল কাপড়ে মোড়ানো হাড়ি পেয়েছিলে? শুধু তাই নয়, লোভের বশবর্তী হয়ে তুমি সেই হাড়িটাও ভেঙে ফেলেছিলে, কিন্তু কিছুই পাও নাই। তুমি কি জানো, ওই হাড়িটা তুমি যখন ভেঙে ফেলেছিলে তখন ওটার মধ্যে থাকা খুবই খারাপ একটা শক্তিকে তুমি মুক্ত করে দিয়েছিলে। দ্বিতীয়বার যখন তুমি ওটাকে দেখেছিলে গাছ থেকে হাড়ি নামিয়ে রস খেতে, তখন তোমার বোঝা উচিত ছিল যে ওটা কোনো মানুষ হতে পারে না। তুমি কি করলে? তুমি উল্টো ওটাকে অনেক আঘাত করলে, যার জন্য ওটা আরো বেশি রেগে গিয়েছে। সেটা কোনো পিশাচ জিন না দানব, আমার অনুগত জিনেরা বুঝতে পারছে না। তবে আমি তাকে অনুধাবন করতে পারছি যে ওটা হয়তো শয়তানেরই কোনো অংশ হবে। কোনো একজন সিদ্ধ পুরুষ তার সাধনায় ব্যাঘাত ঘটানোর কারণে 800 বছর আগে এই খারাপ শক্তিকে বন্দী করেছিল। তখন ওই শয়তানের শক্তি অনেক ছিল, কিন্তু সেই সিদ্ধ পুরুষের সাধনার কাছে সে আসলে কিছুই ছিল না। একটা লাল কাপড়ে মুড়িয়ে শক্ত করে ওই হাড়ির মুখটা লাগিয়ে মাটির নিচে পুঁতে দেয়, কিন্তু সময়ের সাথে সাথে হাড়িটা উপরের দিকে চলে আসে। এরপর বিভিন্ন লতা পাতা যখন মাটির নিচে চলে যায়, আস্তে আস্তে ওই হাড়িটা প্রকৃতির নিয়মেই গাছের শিকড়ের দ্বারা প্রভাবিত হয়ে উপরের দিকে উঠে আসে। আর যে লাল কাপড়টা, ওটাও কিন্তু 800 বছর আগের কাপড়। এই কাপড়টা বিশেষ এক ধরনের
মন্ত্রপুত কাপড়, যার কারণে মাটিতে এটা পচেনি। দীর্ঘ একটা সময় বন্দি থাকার কারণে ওই শয়তান যেমন অনেক ক্ষুধার্ত হয়ে পড়ে, তেমনি তার শক্তিও অনেকটা কমে যায়। তার ক্ষুধার কারণে যে প্রথমে রান্নাঘরে ঢুকে খাবার খেয়ে পালিয়ে যেত, এরপর একদিন যখন কমলা নামের মেয়েটি রান্নাঘরে রান্না করছিল, তখন এই শয়তান তাকে হত্যা করে ফেলে, সব খাবার খেয়ে পালিয়ে যায়। এরপর একের পর এক সুযোগ পেলেই সে এই হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে এবং খাবারও খেয়ে যাচ্ছে। মানুষকে হত্যা করে সে তার শয়তানি শক্তি বৃদ্ধি করছে এবং এখন আগের চেয়ে অনেক শক্তি বাড়িয়েও ফেলেছে। আমি আমার জিনদের কাছ থেকে সমাধানের ব্যাপারে যখন জানতে চাই, তখন আমার জিনেরা বারবার শুধুমাত্র আমাকে সাবধান করে বলে দিয়েছে, হুজুর খবরদার, আপনি এই কাজে কোনোভাবেই মাথা ঘামাতে যাবেন না। যদি যান তাহলে আপনার মৃত্যু কিন্তু নিশ্চিত। শুধু আপনি কেন, আমি বা আমার গোত্রের কোনো জিন এই শয়তানের মোকাবেলা করতে পারবো না, কারণ এর বয়স অনেক। একে মারার কোনো পদ্ধতি কারোরই জানা নাই। এটা এমন এক খারাপ শক্তি, এটা কি ধরনের খারাপ শক্তি সেটা আমার বা আমার জাতির জিনেরা কিছুটা হলেও অনুভব করতে পেরেছি। কিন্তু এটাকে পরাস্ত করা মানুষ কেন, জিনেরও অসম্ভব। তাই এর একটাই সমাধান, যত তাড়াতাড়ি সম্ভব সব মানুষদের ওই গ্রাম ছেড়ে অন্য জায়গায় পালিয়ে যেতে হবে। না হলে এই হত্যাকাণ্ড কিছুতেই বন্ধ করা কারো পক্ষে সম্ভব নয়। আর সে অন্য কোনো গ্রামে এই মুহূর্তে যেতেও পারবে না। হুজুর হতাশ হয়ে বলেন, আমাদেরকে ক্ষমা করবেন, আমি আপনাকে কোনো সাহায্য করতে পারছি না। এরপর গিয়াসউদ্দিন দাদু সবাইকে নিয়ে নিজ গ্রামে ফিরে এসে শোনান এই ঘটনা। সবাই তো বলেন যে মিয়া তুমি ওই জিনিসটাকে মুক্ত করেছ। তখন গিয়াসউদ্দিন দাদু বলেন যে আমি তো আর বুঝতে পারি নাই যে এটা কি, এটা কারো পক্ষেই বোঝা সম্ভব না। সকলে বুঝতে পারেন গিয়াসউদ্দিন দাদুর আসলে দোষ নাই, কিন্তু ওই রাতের বেলা হুড়মুড় করে ওই জিনিসটাকে পেটানো তার ঠিক হয় নাই। এই গিয়াসউদ্দিন দাদু সহ আরো কয়েকজন লোক যেই হুজুরের কাছে গিয়েছিলেন, মাঝে যে কয়েকটা দিন হয়ে গেছে, এর মধ্যেই কিন্তু 2-3 জন মানুষ ওই পিশাচটার হাতে মারা গিয়েছে। তো সেই দিনে গ্রামের একটা মিটিং ডাকা হয়, যেখানে হুজুরের বলা সব কথা সকলকে জানানো হয়। সব শুনে গ্রামবাসীরা অনেক ভয়ে আতঙ্কে কোনো রকমে ওই রাতটা পার করে পরদিন ভোরবেলা তাদের ভিটে মাটি ছেড়ে গবাদি পশুগুলোকে নিয়ে সেখান থেকে পালিয়ে অন্য জায়গায় যাওয়া শুরু করে দেয়। কয়েকদিনের মধ্যে ওই গ্রাম একদম ফাঁকা হয়ে গেছিল। এই গিয়াসউদ্দিন দাদু তার পরিবার নিয়ে তখন আমিরপুর একটা গ্রাম ছিল, সেই গ্রামে চলে আসে। এরপরে ওই গ্রামে কি হয়েছে না হয়েছে এই বিষয়ে আর কোনো তথ্য পাওয়া যায়নি। এই ছিল ঘটনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।